ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আজকে আমরা কোষ প্রাচীর টপিক্সটা পড়ব। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে ছিলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে দুইটা টপিক্স আছে আমাদের, কোষের সংজ্ঞা এবং জীবকোষের যে প্রকারভেদ, সেই দুইটা টপিক্স আমরা শেষ করছি। এখন আজকে আমরা মূলত যে টপিক্সটা পড়ব সেটা হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা, কোষ প্রাচীর পড়ার আগে আমরা কোষের ছবিটা যদি দেখি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের টোটাল একটা উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষের সম্পূর্ণ একটা উদ্ভিদ কোষ আছে। এখানে হচ্ছে সকল যে উদ্ভিদ অঙ্গাণুগুলো, কোষ অঙ্গাণুগুলো আছে, সবগুলো আছে। এবং এই কোষের একদম বাইরে দিয়ে এই যে ডিপ গ্রিন কালারের যে অংশটা আছে, গাঢ় সবুজ অংশটা, এইটাকে বলা হয় হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। মানে একটা কোষের একদম বাইরে দিয়ে, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষ হবে, মানে প্রাণী কোষের ক্ষেত্রে এরকম পাওয়া যায় না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে একদম সম্পূর্ণ চারপাশ দিয়ে যে অংশটা থাকে কোষকে ঘিরে, এটাকে বলা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা পাওয়া যায়। তো যার কারণে এই কোষ প্রাচীরকে বলা হয় হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এটাকে বলা হয় হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। তো এই কোষ প্রাচীরটাকে বলা হয় হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, কারণ এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। প্রাণী কোষটার ছবি আমরা দেখব পরবর্তী ক্লাসগুলোতে। তো প্রাণী কোষটাতে এই একদম বাইরের যে লেয়ারটা কোষ প্রাচীর, এই অংশটা থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা পাওয়া যায়। তো কোষ প্রাচীর কোথায় থাকে এই জিনিসটা তো আমরা দেখলাম। তো আমরা যদি এখন একটা উদ্ভিদ কোষের গঠন দেখি, সেই ক্ষেত্রে উদ্ভিদ কোষটা হবে হচ্ছে একদম বাইরে, মানে বাইরে যে প্রাচীরটা দেখলাম এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য বলা হয়। প্রাণী কোষে এই কোষ প্রাচীর থাকে না। তো এই কোষ প্রাচীর এবং এই কোষ প্রাচীর বাদে ভেতরের যে অংশটা, মানে কোষ প্রাচীরের পরে থেকেই, যে এইখান থেকেই যে অংশটা শুরু হয় কোষ প্রাচীরের পরে থেকেই, কোষ প্রাচীর বাদে যে বাকি সম্পূর্ণ অংশটা থাকে, এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে একটা উদ্ভিদ কোষের গঠনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি দুইটা জিনিস পাই। একদম বাইরে থাকে কোষ প্রাচীর, আর কোষ প্রাচীর বাদে যে ভিতরের সম্পূর্ণ অংশটা থাকে, এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম নাম শুনে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে প্লাজম যে বিষয়টা। বায়োলজির ভাষায় যদি এই প্লাজম কথাটা থাকে, প্লাজম, সেক্ষেত্রে এটা বোঝাবে হচ্ছে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো কোনো বস্তুকে। তাহলে বায়োলজির ভাষায় যদি প্লাজম শব্দটা থাকে, সেক্ষেত্রে বোঝাবে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো কোনো বস্তুকে। জেলির মতো কোনো বস্তুকে প্লাজম শব্দটা দ্বারা বোঝানো হয়। তাইলে আমরা প্রোটোপ্লাজম মানে বুঝতেছি এটা হচ্ছে কোষের ভেতরের অংশ। কোষ প্রাচীর বাদে এটা হচ্ছে প্রোটোপ্লাজম, হচ্ছে কোষের ভেতরের অংশ, যেটা হবে হচ্ছে অর্ধস্বচ্ছ এবং থকথকে জেলির মতো একটা আঠালো বস্তু। তো এই প্রোটোপ্লাজমের ভেতরে আরও অনেক কিছু আছে। তো আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে বাইরের যে অংশটা থাকে কোষ প্রাচীর, কোষকে ঘিরে যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরের গঠনটা আমরা এখন দেখব। তো একটা কোষকে যদি আমরা একদম জুম করি, মানে কোষ প্রাচীরকে যদি আমরা একদম জুম করি, সেক্ষেত্রে আমরা কোষ প্রাচীরের যে গঠনটা দেখব সেটা হচ্ছে এরকম অনেকটা, যে মাঝখানে একটা পর্দার মতো থাকবে, যেটাকে বলা হয় হচ্ছে মধ্য পর্দা। তাহলে কোষ প্রাচীরকে যদি আমরা জুম করি, সেক্ষেত্রে আমরা কোষ প্রাচীরের গঠনে দেখতে পাবো
যে মাঝখানে একটা পাতলা পর্দার মতো থাকবে, যেটাকে বলা হয় হচ্ছে মধ্য পর্দা। তো এই মধ্য পর্দার সাথে আরেকটা এক স্তরের একটা প্রাচীর থাকবে, এক স্তরের একটা প্রাচীর থাকবে এই মধ্য পর্দার সাথেই, মানে মধ্য পর্দার উপরেই একটা এক স্তরের প্রাচীর থাকবে, যেটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাইলে মধ্য পর্দার সাথে একটা প্রাচীর থাকবে, যেটাকে এক স্তর বিশিষ্ট একটা প্রাচীর, এই সাইডে এক স্তর এবং এই সাইডে এক স্তর, দুই পাশে এক স্তর বিশিষ্ট একটা প্রাচীর থাকবে, যেটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে একদম মাঝখানে থাকবে একটা পর্দা, যেটাকে বলা হচ্ছে মধ্য পর্দা, এবং মধ্য পর্দার সাথে যে এক স্তর বিশিষ্ট একটা প্রাচীর থাকবে, এটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তো এই প্রাথমিক প্রাচীরের সাথে আরেকটা প্রাচীর থাকে, যেটা মূলত 3 স্তর বিশিষ্ট। তাহলে প্রাথমিক প্রাচীরের সাথে আরেকটা প্রাচীর থাকে, যেটা হচ্ছে মূলত 3 স্তর বিশিষ্ট আরেকটা প্রাচীর থাকে, যেটাকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। তাইলে এই হচ্ছে একটা কোষ প্রাচীরের গঠন। তো এই কোষ প্রাচীরের গঠনে আমরা 3টা জিনিস মনে রাখবো। তো কোষ প্রাচীরের গঠনে আমরা মূলত 3টা শব্দ মনে রাখবো। একটা হচ্ছে মধ্য পর্দা, একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর একটা হচ্ছে গৌণ প্রাচীর। তো মধ্য পর্দা হচ্ছে একদম মাঝখানে একটা পাতলা পর্দার মতো থাকবে, এটাকে বলা হচ্ছে মধ্য পর্দা। আর মধ্য পর্দার সাথে এক স্তর বিশিষ্ট একটা প্রাচীর থাকবে, এটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আর প্রাথমিক প্রাচীরের সাথে লাগানো 3 স্তর বিশিষ্ট, যে একটা, দুইটা, তিনটা, এই 3 স্তর বিশিষ্ট আরেকটা প্রাচীর থাকবে, যেটাকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। তো এই মধ্য পর্দাটা পুরা অংশ জুড়েই এই মধ্য পর্দাটা পাওয়া যাবে। টোটাল অংশ, কোষ প্রাচীরের পুরোটা অংশ জুড়েই এই মধ্য পর্দাটা থাকে। কিন্তু এই যে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর, এই দুইটা সব জায়গায় থাকে না। এই যে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর যেটা আমরা দেখলাম, তো এই মধ্য পর্দা যেটা, এটা পুরা অংশ জুড়ে থাকলেও এই প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীরটা মাঝখানে এরকম গ্যাপ থাকে, এই যে এরকম গ্যাপ থাকে, এটাকে বলা হচ্ছে কূপ। তাইলে এই মধ্য পর্দাটা মানে কোষের প্রত্যেকটা কোষ প্রাচীরের প্রতিটা অংশে এই মধ্য পর্দাটা থাকে, কিন্তু এই প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীরটা এই মাঝখানে এরকম গ্যাপ সৃষ্টি করে, এরকম ফাঁকা জায়গার সৃষ্টি করে। তো এই ফাঁকা জায়গাটিকে বলা হচ্ছে কূপ, তো কূপটা যেখানে থাকে সেখানে মধ্য পর্দা থাকবে, কিন্তু প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীরটা থাকবে না। তো এইটা হচ্ছে একটা কোষ প্রাচীরের বাহ্যিক গঠন। এখন আমরা যদি এই কোষ প্রাচীরের রাসায়নিক গঠন দেখি, সেক্ষেত্রে দেখতে পাবো যে এই কোষ প্রাচীর মূলত, উদ্ভিদ কোষ প্রাচীর যেটা, এটা মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এই সকল কিছু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকে যাদের বলা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিন নামক কিছু রাসায়নিক পদার্থ দিয়ে এই কোষ প্রাচীরের গঠনটা তৈরি হয়। তো এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জিনিসটা ভিন্ন হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। আর ছত্রাকের ক্ষেত্রেও এই জিনিসটা আলাদা থাকে। ছত্রাকের কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি হয়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ছত্রাকের কোষ প্রাচীর যেটা, এটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি হয়। তো আমরা একটু পরেও বইয়ের মধ্যে এই জিনিসটা দেখব যে কোনটার কোষ প্রাচীর কি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে। তো রাসায়নিক পদার্থটা মূলত কোথায় থাকে? এই যে মধ্য পর্দা থাকে, এই মধ্য পর্দার উপরেই মূলত যে প্রাথমিক প্রাচীরটা থাকে, এই প্রাথমিক প্রাচীরে মূলত হচ্ছে এই যে রাসায়নিক পদার্থগুলো থাকে এগুলো জমা হয় এই যে এরকম মোটা একটা 3 স্তরের গৌণ প্রাচীরের সৃষ্টি করে।
মূলত এই রাসায়নিক পদার্থগুলো জমা হওয়ার কারণে। তো উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিন এই রাসায়নিক পদার্থগুলো থাকে। তো এর মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, তো এখন আমরা কোষ প্রাচীরের গঠনটা দেখলাম। এখন আমরা বইয়ের ভিতরে দেখব যে কোষ প্রাচীর সম্বন্ধে কি বলা আছে। তো এখন যদি আমরা বইয়ের ভিতরে দেখি যে কোষ প্রাচীর সম্বন্ধে কি বলা আছে, যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আমরা বলছি যে কোষ প্রাচীরটা মূলত উদ্ভিদ কোষেরই একটা বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি হয়ে থাকে। আরেকটা বিষয় বলা বাকি ছিল, সেটা হচ্ছে যে আমরা যে উদ্ভিদ কোষের গঠনে দেখলাম মূলত দুইটা জিনিস মেইনলি থাকে, একটা হচ্ছে কোষ প্রাচীর এবং ভিতরে থাকে হচ্ছে প্রোটোপ্লাজম। এর মধ্যে এই কোষ প্রাচীর যেটা থাকে এটা হচ্ছে মৃত বস্তু বা জড়বস্তু দিয়ে তৈরি, মানে এটার কোনো ধরনের যে জীবিত কোনো কম্পাউন্ডস এর মধ্যে থাকে না, এটা হচ্ছে মৃত বস্তু হিসেবে কাজ করে, এটার কোনো ধরনের অ্যাক্টিভ কোনো কাজ আমরা এখান থেকে পাই না। কিন্তু প্রোটোপ্লাজম যেটা, এটা হচ্ছে সজীব হয়ে থাকে, সজীব বা ওইটা হচ্ছে যে জীবিত বস্তু হয়ে থাকে, যেটা প্রোটোপ্লাজম আমাদের বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করে, যেমন হচ্ছে যে কোষের শক্তি উৎপাদন, এগুলো হচ্ছে অ্যাক্টিভ কাজ করে থাকে হচ্ছে প্রোটোপ্লাজম, সজীব বা জীবিত হয়ে থাকে। কিন্তু এই কোষ প্রাচীরটা হচ্ছে মূলত মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি হয়। তাহলে কোষের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মৃত বস্তু আর একটা হচ্ছে জীবিত বস্তু। মৃত বস্তুটা বা জড়বস্তুটা মূলত এই কোষ প্রাচীর হিসেবেই কাজ করে, কোষ প্রাচীরটাই মূলত মৃত বস্তু হিসেবে কাজ করে। আর প্রোটোপ্লাজম যেটা কোষ প্রাচীর বাদে যেটা থাকে ওইটা হচ্ছে জীবিত বস্তু হিসেবে কাজ করে। তো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এবং কোষ প্রাচীরের এই যে রাসায়নিক গঠনটা বেশ জটিল। এখানে হচ্ছে যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো হচ্ছে কিছু কেমিক্যাল পদার্থ থাকে। এই কেমিক্যাল পদার্থ সম্বন্ধে আরও বিস্তারিত এটা হচ্ছে হায়ার শ্রেণীতে এগুলো হচ্ছে বলা আছে যে সেলুলোজ জিনিসটা কি, হেমিসেলুলোজ জিনিসটা কি। আপাতত মনে রাখতে হবে যে এইসব রাসায়নিক পদার্থই মূলত কোষ প্রাচীরের গঠন করে থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। পলিস্যাকারাইড মানে হচ্ছে বহু শর্করা, অর্থাৎ শর্করাই মূলত অনেকগুলো শর্করা মিলে একটা পলিস্যাকারাইড তৈরি করে। স্যাকারাইড মানে হচ্ছে শর্করা, তাহলে শর্করা, প্রোটিন আর হচ্ছে লিপিড মানে হচ্ছে চর্বি। এবং ছত্রাকের কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। কাইটিনটা হচ্ছে এটাও একটা শর্করা, এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত শর্করা, অর্থাৎ এই শর্করাটার মধ্যে হচ্ছে নাইট্রোজেনাস কিছু কম্পাউন্ড থাকে, এই কারণে এটাকে বলা হচ্ছে কাইটিন বা নাইট্রোজেন ঘটিত শর্করা। তো কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে তৈরি ছত্রাকের। তো এখন যদি আমরা বাহ্যিক গঠনে দেখি, সেক্ষেত্রে প্রাথমিক যে কোষ প্রাচীর এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, মানে মধ্যপর্দার সাথে যে কোষ প্রাচীরটা থাকে এটাকে বলে প্রাথমিক কোষ প্রাচীর, এটা এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। আর মধ্যপর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়। আমরা যে দেখলাম যে 3 স্তর বিশিষ্ট যে মোটা যে গৌণ প্রাচীর থাকে, এটা হচ্ছে মূলত মধ্যপর্দার উপরেই এই প্রোটোপ্লাজম থেকে কিছু ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে এই গৌণ প্রাচীরের সৃষ্টি করে। আর এর মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, আমরা যেটা দেখলাম সেটাকে বলা হচ্ছে কূপ। আর কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার এবং আকৃতি বজায় রাখে। আর পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কোষের কাজের মধ্যে আমরা দেখলাম এটা হচ্ছে আণুবীক্ষণিক নালী জিনিসটা কি। আণুবীক্ষণিক নালী একদম সূক্ষ্ম একটা নালী, এই একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যা মানে বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হচ্ছে আণুবীক্ষণিক নালী, যেটাকে বায়োলজির ভাষায় বলা হয় প্লাজমোডেসমাটা। এইটার মাধ্যমে মূলত একটা কোষের সাথে একটা কোষের কানেকশন ঠিক রাখে এবং বিভিন্ন খনিজ লবণ পানি চলাচল নিয়ন্ত্রণ করে। আর কোষ প্রাচীর হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার এবং আকৃতি বজায় রাখে। তো এই হচ্ছে কোষ প্রাচীর সম্বন্ধে খুব বেশি বলা নাই এই এসএসসি লেভেলে। তো এইচএসসি লেভেলে আরও অনেক বিষয় আছে, যেমন কোষ প্রাচীরের ফুল যে গঠন সেটা বর্ণনা করা আছে। তো আপাতত আমাদের এইটুকু জানলেই হবে। এরপরে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে কোষ ঝিল্লি। এখন আমরা যে বললাম যে এই যে সেল ওয়াল বা কোষ প্রাচীর যেটা, এই কোষ প্রাচীর বাদে যে কোষের ভেতরে যে সম্পূর্ণ অংশ এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো কোষ প্রাচীর বাদে ভেতরের যে সজীব অংশটা থাকে এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমটা আবার দুইটা ভাগে ভাগ করা যায় প্রোটোপ্লাজমকে। একটা হচ্ছে প্রোটোপ্লাজমের ভেতরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম,
আর হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। এখন প্লাজম কথাটা তো আমি বললাম যে প্লাজম মানে হচ্ছে থকথকে জেলির মতো অর্ধস্বচ্ছ কোনো বস্তুকে বোঝায়। সাইটো মানে কি? কোষ। আমরা দেখছি যে সাইটো বা সাইট মানে হচ্ছে কোষ। তাহলে কোষের মধ্যে যে অর্ধস্বচ্ছ পদার্থটা বা বস্তুটা থাকবে এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এখন এই যে আমাদের যে কোষের ভেতরের যে সম্পূর্ণ জায়গা, এই জায়গার মধ্যে বিভিন্ন অঙ্গাণু আছে, কোষীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষ গহ্বর। এই অঙ্গাণুগুলো একটা জেলির, থকথকে জেলির মতো বস্তুর মধ্যে আটকে আছে। তো এইটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। মোট কথা, আমি যদি কোষের মধ্যে থেকে সব অঙ্গাণু বের করে ফেলি, সেক্ষেত্রে কোষের মধ্যে যে অর্ধস্বচ্ছ জেলির মতো বস্তুটা থাকবে অঙ্গাণু বাদে, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমটা মূলত এই সাইটোপ্লাজম, মানে অঙ্গাণু বাদে যে অংশটা থাকে এটাকে বলা হয় সাইটোপ্লাজম। এবং নিউক্লিয়াসটা মূলত কোষের মেইন কার্যাবলী নিয়ন্ত্রণ করে, যার কারণে নিউক্লিয়াসটা আলাদা করে বলা হয়েছে, কিন্তু মূলত এখানে কোষীয় অঙ্গাণু হবে। তাহলে প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজমটা হচ্ছে মূলত এই যে আমাদের ভেতরে যে সাইটোপ্লাজম আর এই যে সকল কোষীয় অঙ্গাণু, এই দুইটাকে একত্রে মূলত এই প্রোটোপ্লাজম বলা হয়। প্রোটোপ্লাজমও হচ্ছে ওই একই, যে অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে যে বস্তুটা থাকে এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজমের যে অংশটা যেখান থেকে শুরু হয়, মানে এই কোষপ্রাচীরের পরে থেকেই তো প্রোটোপ্লাজম, মানে এই যে শুরুর যে অংশটা, এই যে আলাদা যে অংশটা থাকে, এই অংশটার নাম হচ্ছে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। মূলত এইখান থেকেই প্রাণী কোষেরও মূলত এইখান থেকে গঠনটা শুরু হয়। কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, তো এইখান থেকে মূলত প্রাণী কোষের বা সব কোষের মূলত এই জিনিসটা থাকেই, কোষ ঝিল্লি বা যেটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা লেমা বলা হয়। তাহলে কোষ ঝিল্লি, যেটা কোষ ঝিল্লি নিজেও একটা এই প্রোটোপ্লাজমেরই অংশ। এই কোষের যে জীবিত অংশ এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমেরই অংশ হচ্ছে মূলত কোষ ঝিল্লি। মানে প্রোটোপ্লাজমটা শুরুই হয়েছে কোষ ঝিল্লি দিয়ে, এরপরে ভেতরের দিকে যত বস্তু আছে, যেমন কোষে অঙ্গাণু থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, সবগুলো একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তো কোষ ঝিল্লি সম্পর্কে যদি দেখি, যে বইতে কি বলা আছে, যে কোষ ঝিল্লিকে বলা হয় প্লাজমা লেমা। এই যে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে এটাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলা হয়। তিনটা নামে ডাকা হয়, কোষ ঝিল্লি, প্লাজমা লেমা আর প্লাজমা মেমব্রেন। এখন এই যে কোষ ঝিল্লি, এটা কিন্তু দুই স্তরের হয়ে থাকে, দুই স্তর বিশিষ্ট। তাহলে কোষ ঝিল্লি মূলত কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে? দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা, অর্থাৎ এটা রাবারের মতো পাঞ্চ করতে পারে, স্থিতিস্থাপক পর্দা হয়ে থাকে। তো কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এখন কোষ ঝিল্লি চারপাশে অনেক সময় যে এরকম আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ দেখা যায়, এই যে ভাঁজ দেখা যায়, এইটাকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই। বইতে একটা চিত্র দেওয়া আছে এই সম্পর্কে, যে এই যে কোষ ঝিল্লির ফাঁকে ফাঁকে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ বা কোষ ঝিল্লির যে ভাঁজ থাকে এটাকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। আর কোষ ঝিল্লির গঠনটা হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আমরা কোষ প্রাচীরের গঠনে আমরা দেখছিলাম সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। আর কোষ ঝিল্লির গঠনে আমরা দেখলাম এটা হচ্ছে লিপিড, অর্থাৎ চর্বি আর প্রোটিন, মাত্র দুইটা জিনিস দিয়ে তৈরি। এই দুইটাকে একত্রে বলা হয় লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষ ঝিল্লি একটি বৈষম্যবেদ্য পর্দা হয়। তো আমরা এর আগের ক্লাসেও দেখছি যে বৈষম্যবেদ্য পর্দা জিনিসটা কি। তো বৈষম্যবেদ্য পর্দাটা মূলত কোষ ঝিল্লিকেই বলা হয়ে থাকে। তো আমরা কোষের সংজ্ঞাতেও দেখেছিলাম যে লোই এবং সিকেবি, যে দুজন বিজ্ঞানী, তারা বলছিলেন হচ্ছে কোষটা হচ্ছে বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত থাকে। তো এই সেই বৈষম্যবেদ্য পর্দা, এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। তো এই বৈষম্যবেদ্য পর্দা হওয়ার কারণে এটা হচ্ছে অভিস্রবণের মাধ্যমে, অভিস্রবণ মানে হচ্ছে অসমোসিস, অর্থাৎ দুইটা বস্তুর যদি ঘনত্বের পার্থক্য থাকে সেক্ষেত্রে ঘনত্বের পার্থক্যের কারণে তাদের মধ্যে যে বস্তুর যে আদান প্রদানগুলো হয়, যেমন একটা বস্তুর ঘনত্ব বেশি আর একটা বস্তুর ঘনত্ব কম, তো এই বেশি ঘনত্বের কম স্থান থেকে কম ঘনত্বের দিকে তাদের কিছু প্রোডাক্ট আদান প্রদান হয় বা বস্তুর আদান প্রদান হয়, এটাকে বলা হয় হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। মানে মধ্য কথা হচ্ছে যে ঘনত্বের পার্থক্য থাকলে সেইখানে
যে প্রক্রিয়ায় কোনো বস্তুর আদান প্রদান হয় ওই দুইটা মাধ্যমে, এটাকে বলা হচ্ছে অভিস্রবণ, ঘনত্বের পার্থক্য থাকলে। তো এই অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদাও করে রাখে কোষঝিল্লি। তাহলে কোষঝিল্লি কীভাবে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। এবং কোষঝিল্লিও কিন্তু পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে থাকে, কোষ প্রাচীরও এই কাজটা করে থাকে। তো এসএসসি লেভেলে কোষঝিল্লি এইটুকু পর্যন্তই বলা আছে কোষঝিল্লি সম্পর্কে। এইচএসসি লেভেলে এই কোষঝিল্লিটা আরও বিস্তারিত বলা আছে, যেমন হচ্ছে কোষঝিল্লির যে গঠনটা আছে সেই গঠনটা বিস্তারিত বলা আছে। যেমন একটা কোষঝিল্লির গঠনের জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। কেউ স্যান্ডউইচ মডেল দিছে, কেউ আবার ফ্লুইড মোজাইক মডেল দিছে। তো এরকম কিছু মডেল সম্পর্কে এইচএসসিতে বিস্তারিত বলা আছে। তো এইচএসসি লেভেলে কোষঝিল্লি সম্পর্কে আপাতত এইটুকু জানলেই চলবে। তো কোষ প্রাচীর এবং কোষঝিল্লিটাই মূলত আজকের ক্লাসের পড়া ছিল। তো এর পরবর্তী ক্লাসে আমরা যে কোষীয় অঙ্গাণু মানে কোষের ভিতরের যে অঙ্গাণুগুলো আছে কোষ অঙ্গাণু সেইগুলো সম্পর্কে আরও বিস্তারিত পড়ব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।